নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা শুরু করছি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যার 30 নম্বর শিট পর্যন্ত আমাদের আগের পর্যন্ত হয়েছিল। তো আজকে আমরা দেখব 31 নম্বর শিট থেকে। তো 31 নম্বর যে শিফট রয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো দেখে নেবো। এখানে এনটিপিসি লাস্ট এক্সাম 2020-21 হয়েছিল, 133টা শিফটের সলিউশন এই পিডিএফে রয়েছে। এই পিডিএফটা টোটাল 300টা পেজে কভার করা আছে। দুটো পিডিএফ তোমরা পাবে, যারা যারা নেবেন 99 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফ তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো নিচের ডিসক্রিপশনে তোমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে এই নাম্বারে। তো আজকে আমাদের শুরু হচ্ছে 31 নম্বর শিফট থেকে। তোমরা যারা যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক করে দিবে সকলে, শেয়ার করে দেবে সকলে। চলো আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে। তার আগে তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের চ্যানেলে হচ্ছে। এখানে তোমরা দেখে নেবে আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট সেকশানে তোমাদের প্লেলিস্ট করা রয়েছে। এমসিকিউ ফরম্যাটে অলরেডি 3টে ক্লাস করানো আছে। এগুলো হচ্ছে মোস্ট রিপিটেড কোশ্চেন আরআরবির বিভিন্ন এক্সামের। তো চলো আজকের কোশ্চেনগুলো আমরা দেখে নিই। তার আগে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে, নিচে কোন উপজাতিটি অর্থাৎ কোন ট্রাইবটি নাগাল্যান্ডের অন্তর্গত? তো নাগাল্যান্ডের অন্তর্গত এমন একটা ট্রাইব যেটা হচ্ছে রেগমা। রেগমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রাইব, প্রচুর রয়েছে এই উপজাতিটি। এটা কিন্তু নাগাল্যান্ডের অন্তর্ভুক্ত। এছাড়া নাগাল্যান্ডে কিন্তু আরও অনেক উপজাতি রয়েছে, যেমন ফোম ফোম বলে একটা উপজাতি রয়েছে, ঠিক আছে। তিখির তিখির বলে একটা উপজাতি রয়েছে। সুমি সুমি বলে একটা উপজাতি রয়েছে। এই সমস্ত যে উপজাতিগুলো রয়েছে এগুলো হচ্ছে সব নাগাল্যান্ডের, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি অভ্র মজুত করা রয়েছে অর্থাৎ মাইকা? সব থেকে বেশি অভ্র রয়েছে ভারতের কোন রাজ্যে? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ কিন্তু লার্জেস্ট প্রডিউস করে থাকে মাইকা, ঠিক আছে, আমাদের টোটাল ইন্ডিয়ার মধ্যে। আর আমরা যদি পার্টিকুলার ডিস্ট্রিক্ট বলি তাহলে অন্ধ্রপ্রদেশের নেল্লোর যে ডিস্ট্রিক্টটা রয়েছে এখানে কিন্তু সর্বোচ্চ পরিমাণে কিন্তু এখানে অভ্র কিন্তু উৎপাদিত হয়, ঠিক আছে। তো অবশ্যই এটা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন আছে, বিক্রমাদিত্য কোন বিখ্যাত গুপ্ত শাসকের অন্য নাম? তো আমরা জানি যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি ছিলেন তিনি কিন্তু গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাকেই কিন্তু বিক্রমাদিত্য হিসাবে আমরা সকলে চিনি। এখানে আমাদের দেখে নিতে হবে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমরা জানি মতান্তরে যে আমাদের শ্রীগুপ্ত ছিলেন তিনি কিন্তু গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, বাট প্রকৃত প্রতিষ্ঠাতা যদি আমরা বলি তাহলে হচ্ছে আমাদের প্রথম চন্দ্রগুপ্ত। তিনি আবার শক্তিশালী রাজাও ছিলেন। তার উপাধি ছিল আমাদের কি মহারাজাধিরাজ। এখান থেকে কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয়। আর তার আমল থেকেই কিন্তু গুপ্তাব্দ কিন্তু প্রথম শুরু হচ্ছে। কত সাল আমরা যদি বলি সেটা 320 খ্রিস্টাব্দের মধ্যে শুরু হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমাদের জিজ্ঞাসা করায় গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলে, তাহলে কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত। আর এমনি যদি বলা হয় যে প্রথম প্রতিষ্ঠাতাকে, যদি অপশন অনুসারে আমাদের রাইট অ্যান্সার হবে শ্রীগুপ্ত, থাকলে শ্রীগুপ্ত উত্তর হবে। এছাড়া সমুদ্রগুপ্ত সম্পর্কে দেখে নেবে, তার কারণ সমুদ্রগুপ্তকে কিন্তু লিচ্ছবি দহিত্র বলা হয়। এই কোশ্চেনটা তোমাদের বারবার এসেছে। এবং ভারতের নেপোলিয়ন নামে কিন্তু পরিচিত। তাকে ভারতের নেপোলিয়ন বলেছিলেন কে? ভিনসেন্ট স্মিথ, ঠিক আছে। এছাড়া তাকে কিন্তু সর্বরাজচ্ছেত্তা কবিরাজ উপাধি তাকে ওকে দেওয়া হয়েছিল এই আমাদের সমুদ্রগুপ্তকে, ঠিক আছে। এছাড়া আমাদের আরও এখানে কিন্তু তাকে বলা হয় কি অপ্রতিরোধ যে উপাধি দেওয়া হয়েছিল, বিক্রমাঙ্ক উপাধি দেওয়া হয়েছিল, ঠিক আছে। ভারতের নেপোলিয়ন বলা হয়েছে ভিনসেন্ট স্মিথের মাধ্যমে। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যারা কিন্তু উপাধি হচ্ছে বিক্রমাদিত্য। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, বিখ্যাত সংস্কৃত নাটক যেটা হচ্ছে স্বপ্ন বাসবদত্তা, এটা কে লিখেছিলেন? তো স্বপ্ন বাসবদত্তা এটা কিন্তু রচয়িতা কে করেছিলেন? যেটা কিন্তু ভাস, ঠিক আছে। এখান থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। আমরা এখান থেকে দেখে নেব প্রাচীন যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে সেখান থেকে বারবার তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যেমন আমাদের কয়েকটা গ্রন্থ আছে, যেমন আমরা যদি বলি সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থের রচয়িতাকে, তাহলে হবে ভাস্করাচার্য। কামসূত্র গ্রন্থের রচয়িতাকে বাৎসায়ন। ঠিক সেই রকম আমাদের নীতিসার গ্রন্থের রচয়িতাকে কামন্দক। চরক সংহিতার রচয়িতাকে চরক। এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা। এবং বরাহমিহিরের কিছু গ্রন্থ রয়েছে, যেমন হচ্ছে বৃহৎ সংহিতা, পঞ্চসিদ্ধান্তিকা, দণ্ডির রয়েছে দশকুমার চরিত, ঠিক আছে। এছাড়া রয়েছে আমাদের কি ধৈর রয়েছে আমাদের পবনদূত, যেটা তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এছাড়া মহাকবি কালিদাসের সম্পর্কে তোমরা সকলেই জানো, প্রচুর রয়েছে মহাকবি কালিদাসের। হর্ষবর্ধনের রয়েছে রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, ঠিক আছে। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা, ঠিক আছে। দান সাগর, অদ্ভুত সাগর, এই সমস্ত যে প্রতিষ্ঠা সাগর বা উত্তর সাগর যাই বলো না কেন, রাইট অ্যান্সার হয়ে যাবে বল্লাল সেন রাজা। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়। এবার আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। তার আগে তোমাদের অবশ্যই বলবে কালিদাস যেমন আছে মার্গী পাগ্নি মিত্রম রয়েছে, অভিজ্ঞানম শকুন্তলম রয়েছে, ঠিক আছে, রঘুবংশম রয়েছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়। পরবর্তী প্রশ্ন আছে এটা, নিচের কোনটি ভারত দ্বারা তৈরি একটি সারফেস টু সারফেস আন্তঃমহাদেশীয় রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? তো এখানে আন্তঃমহাদেশীয় আমাদের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটা কিন্তু রয়েছে সারফেস টু সারফেস। তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? তো তোমরা দেখে নাও, অগ্নি 5 যেটাকে আমরা বলছি, তো সেটাই হচ্ছে সারফেস টু সারফেস আমাদের কিন্তু একটা ইন্ডিয়ান ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র। পরবর্তী প্রশ্ন রয়েছে,
2021 সালে জাতিসংঘের যে জলবায়ু পরিবর্তন সম্মেলন হয়েছিল, যেটাকে আমরা COP26 বলছি এটাকে, এটা ড্যাশ নামে এটা মানে পরিচিত, এটা এই নামে কিন্তু এটা পরিচিত COP26। এটা অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত হয়েছে কোথায়, অর্থাৎ কোথায় হয়েছিল 2021 সালের যে COP26, এটা কিন্তু হয়েছিল গ্লাসগোতে। ঠিক আছে, তো তখন তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কিন্তু বর্তমান 2024-এর তোমাদের জিজ্ঞাসা করা হবে 2024-এর COP29 হয়েছে, যেটা কিন্তু কোথায় অনুষ্ঠিত হয়েছে 2024-এর, যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আজারবাইজানের বাকুতে। বাকু আজারবাইজানে কিন্তু এটা হয়েছে COP29, যেটা কিন্তু 2024-এ হয়েছে, যেটা হচ্ছে আমাদের যে জাতিসংঘ রয়েছে, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন একটি। এবং এখান থেকে কিন্তু তোমাদের বারবার প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয় এই কপ থেকে। তোমাদের এটাও কিন্তু জিজ্ঞাসা করা হবে যে আপকামিং যে আমাদের COP30 রয়েছে, যেটা কিন্তু 2025-এ হতে চলেছে, এটা কোথায় আয়োজিত হচ্ছে। তো এটা কিন্তু তোমাদের হতে চলেছে, যেটা কিন্তু ব্রাজিলে হতে চলেছে। ঠিক আছে, তো ব্রাজিলে হবে COP30, যেটা কিন্তু 2025-এ হতে চলেছে। পরবর্তী প্রশ্ন আছে, কি প্রশ্ন আছে? পরবর্তী আছে আমাদের পাবলিক এন্টারপ্রাইজ সমীক্ষা 2018-19 অনুসারে ভারতের সবচেয়ে লাভজনক পিএসইউ, অর্থাৎ পাবলিক সেক্টর যে আমাদের আন্ডারটেকিংগুলো রয়েছে, যে সমস্ত আমাদের কিছু কোম্পানিগুলো রয়েছে, যেগুলো হচ্ছে তোমাদের পাবলিক সেক্টরের মধ্যে পড়ছে, এই সমস্তর মধ্যে কোনটা বলেছে লাভজনক 2018 থেকে 19-এর মধ্যে। তো তখনকার যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাদের এটা জিজ্ঞাসা করবে, কারণ এটা তখনকারই তোমাদের এক্সামটা হয়েছিল, লাস্ট এক্সাম 2020-21-এ হয়েছিল, যেটা নোটিফিকেশন তোমাদের 2019-এ রিলিজ হয়েছিল আর কি। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ONGC। তো এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, তো এখানে আমাদের দেখে রাখতে হবে। এবং এখানে তোমাদের দেখতে হবে যে মোস্ট আমাদের যে সমস্ত পিএসইউগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের রেলের এক্সামের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। তো আমাদের থেকে নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবে, যদিও তোমাদের পরে দেখানো হবে। তো এখানে আমাদের যে কোশ্চেনটা রয়েছে, পাবলিক এন্টারপ্রাইজ যে সমস্ত সমীক্ষা হয়েছিল, যে সমস্ত পিএসইউগুলো ছিল, তার মধ্যে একটা হচ্ছে ONGC। এই ONGC এবং এর সম্পর্কে আমাদের দেখে নিতে হবে, যেটা হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। তো এখান থেকে কিন্তু অনেকগুলো আমাদের পিএসইউ রয়েছে, যেটা কিন্তু আমাদের রয়েছে, যেমন BHEL, যেটা হচ্ছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। এরপর আমরা দেখব IOCL, যেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এছাড়া আমরা BPCL, যেটা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এই ধরনের আমাদের অনেক পিএসইউগুলো রয়েছে, যেটা CIL, কোল ইন্ডিয়া লিমিটেড। এই ধরনের কিন্তু সমস্ত পিএসইউগুলো তোমাদের দেখতে হবে, যেগুলো তোমাদের চারটে অপশান দিয়ে দেবে, বলবে কোনটা নয়। তো এখানে টোটাল কিন্তু আমাদের 13টা কিন্তু বর্তমান যে সমস্ত আমাদের পিএসইউগুলো কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতে মূল খাতের শিল্পগুলি অন্তর্ভুক্ত করে না কোনটি? তো মূল খাতে যে শিল্পগুলি অন্তর্ভুক্ত করে না, সেটা কিন্তু হচ্ছে চিনি। পরবর্তী প্রশ্ন আছে, বেকারদের জন্য একটি আর্থিক বছরে প্রতিটি পরিবারকে কমপক্ষে 100 দিনের নিশ্চিত মজুরি কর্মসংস্থান প্রদান করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাতে করা কাজ ভারত সরকারের কোন ফ্ল্যাগশিপ প্রোগ্রামের উদ্দেশ্য? এটা হচ্ছে মানে যে সমস্ত কর্মসংস্থানের উদ্দেশ্যে যে 100 দিনের যে কাজের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কোন কর্মসংস্থানের মূল উদ্দেশ্য ছিল, যেটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে মনরেগা যে প্রজেক্টটা, যেটা কিন্তু আমাদের ভারত সরকারের দ্বারা এটা আনা হয়েছিল 2005-এ। 2005-এ কিন্তু এই ভারত সরকারের মাধ্যমে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু আনা হয়েছিল। তো এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন আছে এটা, নিম্নলিখিত কোনটি লর্ড ডালহৌসি ভারতীয় রাজ্যগুলিকে সংযুক্ত করার জন্য গ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে সত্য বিলোপ নীতি। তো সত্য বিলোপ নীতি, যেটাকে আমরা ডক্ট্রিন অফ ল্যাপস বলে থাকি, যেটা কিন্তু লর্ড ডালহৌসির মাধ্যমে কিন্তু এটা গৃহীত হয়েছিল, যেটা কিন্তু কত সালে তিনি এটা এনেছিলেন? 1848 সালে এই ডক্ট্রিন অফ ল্যাপস, যেটা কিন্তু আমরা বলছি সত্য বিলোপ নীতি, এর অনুযায়ী সাতারা রাজ্যটা তিনি দখল করেছিলেন। এইভাবে কিন্তু সাতারা, জৈনপুর, উদয়পুর, এই সমস্ত রাজ্যগুলো তিনি দখল করেছিলেন। এছাড়া সত্য বিলোপ নীতি এখান থেকে দেখতে হবে, এই যে লর্ড ডালহৌসি রয়েছে, লর্ড ডালহৌসি সম্পর্কে আমাদের দেখতে হবে। তো এখানে তোমরা বলবে কোশ্চেনটা যে ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? ঠিক আছে, তো তোমরা সকলেই জানো এটা। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো এখানে ভারতের প্রথম ভাইসরয় যিনি ছিলেন, তিনি হচ্ছেন কে? লর্ড ক্যানিং। আর এই লর্ড ক্যানিংই কিন্তু ভারতের যে সিপাহী বিদ্রোহ, অর্থাৎ যে মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালের, সেখানেই কিন্তু তিনি সেই সময় কিন্তু ছিলেন। ঠিক আছে, পরীক্ষা জিজ্ঞাসা করা সিপাহী বিদ্রোহের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন আছে, কোন নদীর ওপর ইদুক্কি বাঁধ এটা নির্মাণ করা হয়েছিল? তো ইদুক্কি যে বাঁধটা এটা নির্মাণ করা হয়েছিল কোন নদীর ওপর? এটা নির্মাণ করা হয়েছিল পেরিয়ার নদীর ওপর। পেরিয়ার নদীটা কোন রাজ্যে অবস্থান করছে? এটা কেরালাতে অবস্থান করছে। কেরালার পেরিয়ার নদীর ওপরই এই ইদুক্কি পরিকল্পনাটা তৈরি করা হয়েছিল। এবং আমাদের দেখতে হবে ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট যে ড্যাম রয়েছে সেটা কোনটা? যেটা হচ্ছে ইন্দিরা সাগর ড্যাম, ইন্দিরা সাগর বাঁধ, যেটা কোথায় অবস্থান করছে? মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর। মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর অবস্থান করছে ইন্দিরা সাগর বাঁধ, যেটা হচ্ছে সবথেকে লার্জেস্ট বাঁধ। এবং আমরা যদি বলি সবথেকে লংগেস্ট অর্থাৎ সবথেকে দীর্ঘতম বাঁধ কোনটা, যেটা কিন্তু হচ্ছে উড়িষ্যার হীরাকুদ নদীর ওপর, হীরাকুদ যেটা ড্যাম, যেটা কিন্তু উড়িষ্যায় অবস্থান করছে, যেটা আমাদের হীরাকুদ ড্যাম, যেটা হীরাকুদ বাঁধ।
ঠিক আছে, যেটা উড়িষ্যার মহানদীর ওপর কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন আছে, আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থান করছে? তো আফ্রিকার যে ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে এটা কোন নদীর তীরে অবস্থান করছে? এটা হচ্ছে জাম্বিজি নদীর তীরে অবস্থান করছে এই ভিক্টোরিয়া জলপ্রপাত। এবং এখানে দেখতে হবে যে আমাদের ওয়ার্ল্ডের লার্জেস্ট যে ওয়াটারফলটা রয়েছে, সবথেকে বড় যে জলপ্রপাত রয়েছে সেটা কোনটা? সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়াটারফল। অ্যাঞ্জেল যে জলপ্রপাতটা রয়েছে সেটা কিন্তু ভেনেজুয়েলাতে অবস্থান করছে। এটা হচ্ছে সবথেকে একদম উচ্চতম জলপ্রপাত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে। পরবর্তী কোশ্চেনে আসার আগে আমরা দেখে নেব যে বায়োলজি যে সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, যেগুলো তোমাদের আরআরবির বিভিন্ন এক্সামে আসা লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন পেপার, সেই সমস্ত কোশ্চেনগুলো চ্যাপ্টার অনুযায়ী, এই সমস্তগুলো এগুলো হচ্ছে চ্যাপ্টারের নাম, সমস্ত চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এখানে রাখা হয়েছে এই পিডিএফে। তো এখানে কিন্তু তোমাদের এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারটা তোমরা নোট ডাউন করে নেবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নাম্বারে যোগাযোগ করবে। কী কী রয়েছে এখানে কিন্তু বায়োলজির সমস্ত কোশ্চেনগুলো লাস্ট 10 ইয়ার্সের আরআরবি এবং এসএসসির বিভিন্ন এক্সামের যে সমস্ত কোশ্চেনগুলো হয়েছে সমস্ত প্রশ্নগুলো এখানে কিন্তু তোমাদের রাখা আছে, তা আবার চ্যাপ্টার ওয়াইজ। এখানে টোটাল 1250 প্লাস কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে এবং 70টা পেজের মধ্যে কিন্তু এটা কভার করা রয়েছে। যদিও তোমরা ডেমো পিডিএফ ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবে, সেখানে তোমরা পেয়ে যাবে। এই পিডিএফের যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে 60 টাকা, অর্থাৎ ₹60 কিন্তু এর প্রাইস আছে। এছাড়া রেলের এক্সামের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ 2024-এ যে সমস্ত এক্সামগুলো হয়েছে রেলের এক্সামে, সেই সমস্ত এক্সামগুলোতে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এই রেলের এক্সামে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি নিতে চাও, আমাদের থেকে অনেক পরিমাণে কমন এসেছে এসএসসি এবং আরআরবির বিভিন্ন এক্সামে। তো 2024-এ কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর তোমরা পাচ্ছ এখানে প্রতি মাসে টপ 100 কোশ্চেন আছে, এবং তার সাথে তোমরা এখানে টোটাল যদি আমরা দেখি 2024-এ টোটাল 12 মাসের 1200 প্লাস এখানে কোশ্চেন সংখ্যা হচ্ছে, এবং তার সাথে পাচ্ছ একটা জিস্ট যেটা 50টা পেজে রয়েছে। তো এই যে জিস্টটা রয়েছে এখানে টোটাল কিন্তু 50টা পেজ রয়েছে, আর এখানে যে সমস্ত কোশ্চেনগুলো আছে প্রতিটা লাইনে কোশ্চেন গুরুত্বপূর্ণ, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে। এগুলো অলরেডি আসা কোশ্চেন এবং সামনের এক্সামগুলোতে এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো যাদের প্রয়োজন আছে তোমরা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এ কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে পারো, যেটা কিন্তু 1200 প্লাস কোশ্চেন, তার সাথে এই জিস্টটা পাচ্ছ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আর এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তো 2024-এ যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রাইস আছে শুধু হচ্ছে 80 টাকা, অর্থাৎ ₹80 কিন্তু এর প্রাইস আছে। এবং জানুয়ারি 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে, যেটা কিন্তু ₹15 তোমরা কিন্তু পেয়ে যাবে 15 টাকাতে। এবং তোমরা চেষ্টা করো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অর্থাৎ 3 মাসের একবারে নিয়ে নেওয়ার, এই 3 মাসেরটাও খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে। এবং এর সাথে তোমরা পাবে অলিম্পিক 2024, যেটা কিন্তু প্যারিস অলিম্পিক 2024, যেটা সম্প্রতি 2024-এ হয়েছে। এখান থেকেও গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের কিন্তু এক্সামে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এছাড়া রেলের সম্প্রতি এক্সাম হয়েছে, যেটা আরবিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেখানে 15টা শিফট এক্সাম হয়েছিল। তো 15টা শিফটের যে কোশ্চেন পেপার সম্পূর্ণ জিকে কোশ্চেনগুলো এখানে রয়েছে, তা আবার চ্যাপ্টার অনুযায়ী রয়েছে। প্রতিটা চ্যাপ্টারের যে সমস্ত কোশ্চেন, যেমন বুক অ্যান্ড অথর থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে সবগুলো সুন্দরভাবে এখানে রয়েছে। এখানে 55টা পেজের মধ্যে কমপ্লিট 2024-এর আরপিএফ এসআই কোশ্চেনগুলো রয়েছে। এটা তোমরা প্রিন্টও করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তোমাদের আর্ট অ্যান্ড কালচার, যেমন বুক অ্যান্ড অথর, তারপর তোমাদের রয়েছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, পলিটি। ঠিক এইরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্স যে সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছিল আরপিএফ এসআইতে, সমস্ত কোশ্চেনগুলো এখানে কিন্তু রয়েছে। তো এই সমস্ত প্রশ্নগুলো 55টা পেজের মধ্যে রয়েছে এবং সুন্দরভাবে রয়েছে, তোমরা চাইলে এটা প্রিন্টও করতে পারবে। এখানে টোটাল যে প্রাইস আছে সেটা হচ্ছে ₹35। ₹35 তোমরা কিন্তু এই আরপিএফ এসআই 2024 কোশ্চেনগুলো পেয়ে যাবে। তো আমাদের কাছে এই সমস্ত ইবুক বর্তমান অ্যাভেলেবেল রয়েছে। তো যাদের প্রয়োজন আছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। প্রাইসও তোমরা দেখতেই পাচ্ছ, এবং এই দুটো রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। সামনে যারা এসএসসি জিডি 2026 যাবে, যাদের টার্গেট রয়েছে, অবশ্যই তোমরা দেখতে পারো 2024-এ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, জিকে কোশ্চেনগুলো তোমরা আগে দেখে নেবে। এখানে 53টা শিফটের সলিউশন খুব সুন্দরভাবে রয়েছে। এই পিডিএফের যে প্রাইস আছে সেটা হচ্ছে 50 টাকা দিয়ে তোমরা সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে, যেখানে টোটাল নাম্বার অফ যে আমাদের শিফট, যেটা হচ্ছে 53টা শিফট কিন্তু এখানে রয়েছে। 53টা শিফটের সলিউশন রয়েছে, 50 টাকা দিয়ে পেয়ে যাবে, এবং এখানে টোটাল নাম্বার অফ পেজ কিন্তু রয়েছে 124। ঠিক আছে, তো এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এবং 2025-এ যে সমস্ত জিডি কনস্টেবলের এক্সামগুলো হয়েছে সেগুলো তোমরা পাবে চ্যাপ্টার ওয়াইজ। এটা তো তোমাদের শিফট ওয়াইজ আছে, কিন্তু 2025-এরগুলো পাবে সব চ্যাপ্টার ওয়াইজ। সেটা রেডি হচ্ছে, তোমরা খুব তাড়াতাড়ি সেটা পেয়ে যাবে। এবং তোমাদের এক্সাম তো অনেক দেরি আছে এখনও, তো তোমরা এটা কমপ্লিট করে নাও, তারপর ওটা করে নেবে। আর এখানে যেটা করানো হচ্ছে আমাদের, যেটা হচ্ছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অলরেডি আমরা 30টা শিফট আগে কমপ্লিট করেছি, আজকে আমরা 31 নম্বর শিফট নিয়ে করছি।
তো অবশ্যই আমাদের এই নাম্বার কোশ্চেন থেকে শুরু হবে। তার আগে বলে রাখি, এই সম্পূর্ণ শিফট যেটা কিন্তু 133টা শিফটে এক্সাম হয়েছিল, টোটালটা 500 গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট বোথ ক্যান্ডিডেটের জন্য এটা। এবং এখানে কিন্তু 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে, প্রচুর নাম্বার অফ কোশ্চেন রয়েছে। আর এখান থেকে কিন্তু 2024-এ যে সমস্ত এক্সামগুলো হয়েছে 2024-এ রেলে, সেই সমস্ত এক্সামে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন, অনেকগুলো প্রশ্নও কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের রিপিট হয়েছে। সুতরাং এই পিডিএফটা তোমরা কিন্তু একদম ছাড়বে না। এটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এটা একদম ঠিক আছে। 5000 প্লাস কিন্তু কোশ্চেন আছে। তো আমাদের যে প্রশ্ন পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে, নিচের কোন চোল মন্দির, যেটা কিন্তু আমাদের নিচের কোনটা একটি চোল মন্দির নয় বলেছে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কাম হাম রেস্টুরা, যেটা কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমাদের একটা চোল মন্দির নয়। কিন্তু চোল মন্দিরগুলো অনেকগুলো রয়েছে, যেমন বৃহদেশ্বরা যে আমাদের টেম্পল রয়েছে, যেটা কিন্তু থাঞ্জাভুরে অবস্থান করছে, ঠিক আছে। বৃহদেশ্বরা টেম্পল, এগুলো কিন্তু আমাদের রয়েছে চোলা টেম্পল, কিন্তু এটা কিন্তু আমাদের চোল টেম্পল নয়। পরবর্তী রয়েছে, নিচের কোনটি একটি লঞ্চ ভেহিকল প্রযুক্তি নয় বলেছে। তো এমএসএলভি এটা কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম লঞ্চ ভেহিকল নয়, ঠিক আছে। তো এখানে আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, এটা কম্পিউটারের ভাষায় যেটা হচ্ছে CLI, এর সম্পূর্ণ রূপ কী, অর্থাৎ এর ফুল ফর্ম কী আছে। তো কমান্ড লাইন ইন্টারফেস, এখানে কিন্তু আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা এর ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন আছে, পরিবাহীতে তড়িৎ প্রবাহের দিক দেখাতে কোন যন্ত্র ব্যবহার করা হয়। তো তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করতে যেটা কিন্তু ব্যবহার করা হয় গ্যালভানোমিটার। তো গ্যালভানোমিটার ব্যবহার করা হয়, এখান থেকে পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, যেমন হচ্ছে অ্যামিটারের মাধ্যমে কী মাপা হয়, সেটা কিন্তু প্রবাহ মাত্রা মাপা হয় অ্যামোমিটারের মাধ্যমে। এবং এখানে আমরা অন্যান্য যে সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞাসা হয়, যেমন পরিমাপক যন্ত্র থেকে তোমাদের জিজ্ঞাসা করে, যেমন ব্যারোমিটারের মাধ্যমে কী মাপা হয়, বায়ুর চাপ। ম্যানোমিটারের মাধ্যমে কী মাপা হয়, সেটা হচ্ছে গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটারের মাধ্যমে। বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের মাধ্যমে। ঠিক সেরকম অ্যানিমোমিটারের মাধ্যমে বাতাসের গতিবেগ নির্ণয় করা হয়, ঠিক আছে। তো এরকম অল্টিমিটারের মাধ্যমে কি নির্ণয় করা হয়, যেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতাটা নির্ণয় করা হয় অল্টিমিটারের মাধ্যমে। এই ধরনের কোশ্চেনগুলো বারবার জিজ্ঞাসা করা হয়। তারপর আমরা যদি বলি, অডিওমিটারের মাধ্যমে কী মাপা হয়, যেটা কিন্তু আমাদের যে শ্রব্যতা হিয়ারিং যে প্রসেসটা আছে, সেটা কিন্তু আমরা মাপতে পারি, ঠিক আছে। আর বাতাসের গতি যেমনটা তোমাদের বললাম অ্যানিমোমিটারের মাধ্যমে মাপা হয়, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়। পরবর্তী প্রশ্ন আছে, এটা এশিয়ার বৃহত্তম বাস টার্মিনাস কোনটা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আছে, যেটা কিন্তু এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বাস টার্মিনাস, যেটা কিন্তু রাইট অ্যান্সার হবে চেন্নাই তোমাদের রয়েছে মফম্বল, যেটা বাস টার্মিনাস, যেটা চেন্নাই এই যে বাস টার্মিনাস রয়েছে, এটাই কিন্তু সবথেকে বড়, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বাস টার্মিনাস। পরবর্তী প্রশ্ন আছে, অক্টোবর 2020 অনুযায়ী নিচের কোনটি একটি মহারত্ন অর্থাৎ PSE। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোল ইন্ডিয়া লিমিটেড CIL। এর আগে আমরা যে সমস্ত মহারত্নগুলো দেখেছিলাম, যেমন দেখেছিলাম BHEL, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, এইভাবে টোটাল কিন্তু 13টা কিন্তু আমাদের যে কোম্পানিগুলো রয়েছে মহারত্ন। তো এই ধরনের যেমন রয়েছে, যেমন এখানে রয়েছে CIL কোল ইন্ডিয়া লিমিটেড, ঠিক সেরকম আছে আমাদের GAIL অর্থাৎ গেইল ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। আরও আছে IOCL আছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, NTPC অর্থাৎ কি এনটিপিসি মানে ANTPC না, যেটা হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ঠিক আছে। ONGC আছে, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড। তো এই যে কোশ্চেনগুলো তোমাদের কিন্তু বারবার জিজ্ঞাসা করা, এটা হচ্ছে PSE এগুলো সব। পরবর্তী প্রশ্ন আছে, নিরক্ষীয় প্লেটে কোষের কেন্দ্রে ক্রোমোসোমগুলির সারিবদ্ধতা যে মাইটোসিস যে প্রক্রিয়া রয়েছে, এটা কোন পর্যায়ে ঘটে থাকে। তো এই যে আমাদের যে কোষগুলো রয়েছে, সেলের যে সেল থেকে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে, যে মাইটোসিসের যে পর্যায়টা রয়েছে, এখানে কোন পর্যায়ে হয়, যেটা কিন্তু মেটাফেজ দশায় কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আছে, যেটা কিন্তু নিরক্ষীয় প্লেটে কোষের কেন্দ্রে ক্রোমোসোমগুলির সারিবদ্ধতা হয়ে থাকে। নিচের মধ্যে কাকাটিয়া রাজবংশের শাসনের অবসান ঘটিয়েছিলেন কে। অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হবে দিল্লি সুলতানেত অর্থাৎ দিল্লি সুলতান বংশ। আমরা যদি দিল্লি সুলতানের কথা বলি, দিল্লি সুলতানের যে সমস্ত রাজ্যগুলো ছিল, টোটাল কিন্তু 5টা যে বংশ ছিল এখানে, যেগুলো হচ্ছে কি ইলবাড়ি তুর্কি বা দাস বংশ যেটা ছিল, পরবর্তী ছিল খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ। এই পরপর এইগুলো কিন্তু শাসন করেছিল। তো এখান থেকে কিন্তু দিল্লি সুলতানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা কিন্তু বারবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যদিও এখানে কিন্তু ইলবাড়ি বংশ বা দাস বংশ, যারা কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যেগুলো তোমরা দেখতে পাবে আপকামিং এক্সামগুলোতে। যদিও তোমাদের এই সম্পর্কিত একটা ক্লাস তোমাদের দেওয়া হবে, যেমন কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিলেন কে। অবশ্যই কুতুবুদ্দিন আইবক শুরু করেছিলেন। নির্মাণ কার্য শেষ করেছিলেন কে, যেটা কিন্তু পরবর্তীতে ইলতুৎমিশ কিন্তু সেই নির্মাণ কার্য শেষ করেছিলেন। আড়াই দিনগা ঝোবরা এটা কিন্তু তৈরি করেছিলেন কে, অবশ্যই এই কুতুবুদ্দিন আইবক তৈরি করেছিলেন, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়। এবং কুতুবুদ্দিন আইবক কিন্তু পোলো খেলতে গিয়ে তিনি কিন্তু ঘোড়ার পিঠ থেকে পড়ে মারাও গিয়েছিলেন, এই প্রশ্নটা কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়, এই সমস্ত প্রশ্ন। এবং দিল্লি সুলতানের আমরা যদি বলি প্রথম মহিলা সম্রাট কে ছিলেন, অবশ্যই রাইট অ্যান্সার হবে সুলতানা রাজিয়া, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন আছে, এটা
বিশ্বের সবচেয়ে বেশি গম উৎপাদনকারী দেশ কোনটা? তো গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিশ্বের সবচেয়ে বেশি গম উৎপাদন করে কোন দেশ? এটা কিন্তু চীন। চায়না কিন্তু সবথেকে বেশি গম উৎপাদনকারী দেশ। এবং এখানে কিন্তু টোটাল আমরা যদি বলি টোটাল এখানে সারা বিশ্বের মধ্যে টোটাল প্রায় 40%-এর কাছাকাছি কিন্তু গম উৎপাদিত হয় এই চীনে। এবং আমরা যদি বলি ভারতের মধ্যে সবথেকে বেশি গম উৎপাদিত হয় কোন রাজ্যে, সেটা কিন্তু রাইট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ প্রায় 31%-এর কাছাকাছি কিন্তু গম প্রডিউস করে। পরবর্তী প্রশ্ন আছে, লোকসভা স্পিকার নির্বাচিত হয় কাদের মাধ্যমে? লোকসভা স্পিকার নির্বাচিত হয় কার মাধ্যমে? যেটা কিন্তু লোকসভা সদস্যদের দ্বারাই কিন্তু এই লোকসভা স্পিকার নির্বাচিত হয়। আর এই বছর কিন্তু এই প্রথমবার কিন্তু লোকসভা স্পিকার নির্বাচিত হয়েছে কে? ওম বিড়লা, তা আবার ভোটের মাধ্যমে। ঠিক আছে, আর এখানে কিন্তু ওম বিড়লা টোটাল দুইবার টার্মে কিন্তু তিনি ছিলেন 17তম, যেটা 2019 সালে নির্বাচিত হয়েছিলেন। এবং মানে তিনি কিন্তু 2019-এ অটোমেটিক হয়ে গেছিলেন। এবং 18তম যেটা 2024-এ তিনি কিন্তু এটা নির্বাচিত হয়েছিলেন ওম বিড়লা। বর্তমানে রয়েছেন লোকসভা স্পিকার ওম বিড়লা। এবং প্রথম আমাদের লোকসভা স্পিকার ছিলেন কে? গণেশ বাসুদেব মহলঙ্কা। আর আমরা যদি বলি প্রথম মহিলা লোকসভা স্পিকার কে ছিলেন, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে মীরা কুমার। পরবর্তী প্রশ্ন আছে, প্রধান চরিত্রের সেরা যে অভিনেত্রীর জন্য কে অস্কার পুরস্কার জিতেছিলেন 2020? তো তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি? রেনি জেলওয়েগার। তো তিনি কিন্তু 2020 সালে অস্কার জিতেছিলেন। তো 2025-এ কারা কারা জিতেছে অবশ্যই সেটা তোমরা বলবে। যেটা কিন্তু অ্যানোরা একটা বেস্ট পিকচারে কিন্তু পেয়েছে 2025-এ, যেটা 97তম আমাদের একাডেমি অ্যাওয়ার্ড, বা এটাকে আমরা বলি অস্কার অ্যাওয়ার্ড। ঠিক আছে, অ্যানোরা। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, এটা কোন দেশ 2020 সালের ফেব্রুয়ারিতে এশিয়ান ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল? গুরুত্বপূর্ণ, তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স, ওই জন্য জিজ্ঞাসা করেছে। মানে কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করা হয়েছে 2024-এর আরপিএফ, আমাদের কনস্টেবলে, আরপিএফ এসআইতে, এএলপি টেকনিশিয়ানে আবার এএলপি ভ্যাকেন্সি এসেছে 9900+। ঠিক আছে, এছাড়া আমাদের এনটিপিসির এক্সামে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আগের বছরে প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছে, তা আবার 2020। সুতরাং 2024 এবং 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিজ্ঞাসা করা হবে আপকামিং এনটিপিসি, যেটা হতে যাচ্ছে জুন মাস 2025-এ। সুতরাং অবশ্যই তোমরা কিন্তু এগুলো দেখে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর গুরুত্বপূর্ণ আছে। আর আমাদের থেকে নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে। পরবর্তী প্রশ্ন আছে এটা, আর এখান থেকে এই প্রশ্নটা দেখে নেবে। এখানে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল এটা কিন্তু ফিলিপাইন 2020-তে, কিন্তু 2025 সালে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ যেটা কিন্তু তোমাদের আসতে পারে, যেটা 2025-এর যেটা কিন্তু হতে যাচ্ছে, সেটা কোথায় হবে? যেটা কিন্তু চায়নাতে হতে যাচ্ছে। কোথায়? চায়না। যেটা কিন্তু নিংবো বলে একটা চায়নার একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু হতে যাচ্ছে 2025-এর এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। পরবর্তী প্রশ্ন আছে, 1 পেটাবাইট তার মানে কত টিবি? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1024 টিবি, টেরাবাইট। পরবর্তী প্রশ্ন আছে, লর্ড চেমসফোর্ড 1919 সালের জালিয়ানওয়ালাবাগের যে ঘটনা, এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা কবে হয়েছিল? 1919-এর 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ানওয়ালাবাগ একটা উদ্যানে হয়েছিল। তো এই তদন্তের জন্য একটা কমিটি গঠন করেছিল, সেটা কোন কমিটি? যেটা ছিল হান্টার কমিশন বা হান্টার কমিটি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে, চুন জলের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রবাহিত হওয়ার ফলে দুধ পরিণত হয় কিসে? দুধ কিসে পরিণত হয়? চুন জলের মধ্য দিয়ে যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রবাহিত হয়, তখন দুধটা কিসে পরিণত হয়? যেটা কিন্তু CaCO3, যেটাকে আমরা বলি ক্যালসিয়াম কার্বনেট। CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটে সেটা কিন্তু রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন আছে, কোনটি শিল্পোন্নত দেশগুলির মধ্যে একটি আন্তর্জাতিক চুক্তি গ্রিন হাউস গ্যাস নির্গমনের বাধ্যতামূলক সীমা নির্ধারণ করে? তো এটা হচ্ছে আমাদের কি কিয়োটো প্রোটোকল। এই কিয়োটো প্রোটোকল কিন্তু একটা আন্তর্জাতিক চুক্তি হয়েছিল, যেটা কত সালে হয়েছিল? 11 ডিসেম্বর 1997 সালে স্বাক্ষর করা হয়েছিল কিয়োটো প্রোটোকল। এই কিয়োটো প্রোটোকলের মাধ্যম, যেটা কিন্তু COP3 যেটাকে আমরা বলি, যেটা কিন্তু জাপানের কিয়োটো শহরে হয়েছিল। আর এর মাধ্যমে কিন্তু সাইন করা হয়েছিল, এখানে কি সাইন করা হয়েছিল, কি চুক্তি হয়েছিল? এখানে বাধ্যতামূলক করা হয়েছিল যে সমস্ত দেশগুলো রয়েছে তারা কিন্তু অলরেডি এই যে গ্রিন হাউস গ্যাস, এটা কিন্তু যত সম্ভব এটা কিন্তু রিডিউস করার চেষ্টা করবে, তারা কমানোর চেষ্টা করবে সমস্ত দেশ মিলে এই গ্রিন হাউস গ্যাসকে। এটাই হয়েছে কিয়োটো প্রোটোকলের চুক্তিটা ছিল। কত সাল? 1997 সালের 11 ডিসেম্বর। এবং এখান থেকে একটা কোশ্চেন আসে, যেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। এই মন্ট্রিল প্রোটোকলটা হয়েছিল কানাডার মন্ট্রিলে, যেটা কিন্তু হয়েছিল তারিখ সেপ্টেম্বর 16 তারিখ 1987 সাল। 1987 যে সেপ্টেম্বর 16 তারিখে হয়েছিল এই যে তোমাদের মন্ট্রিল প্রোটোকলটা। এখানে হচ্ছে যেটা হচ্ছে এখানে একটা চুক্তি স্বাক্ষর করা হয়েছিল, যেটা হচ্ছে ওজোন লেয়ারকে নিয়ে। অর্থাৎ এই যে ওজোন লেয়ার রয়েছে, এই ওজোন লেয়ারটা যে সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে, যেমন ওইটা হয়েছিল আমাদের কিয়োটো প্রোটোকলের মাধ্যমে, ওগুলো যত বেশি সংখ্যক হ্রাস করা হবে তত বেশি ওজনের ছিদ্রগুলো কমতে থাকবে। তো এটাও কিন্তু চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল, যেটা মন্ট্রিল প্রোটোকল হয়েছিল 1987 সালে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে 30টি রাজ্যে আইন পরিষদ গঠনের বিধান রয়েছে? যেটা কিন্তু আর্টিকেল নাম্বার 169-এ রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, 22 এপ্রিল 2019-এ আয়ুষ মন্ত্রক নিম্নলিখিত কোন সংস্থার সাথে গবেষণা এবং
ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থায় শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের সাথে সাথে এদের একত্রীকরণ করে একটি মৌ স্বাক্ষর করেছিল, যেটা কিন্তু নাম দিয়েছে কি CSIR, যেটা কিন্তু আমাদের তৈরি করা হয়েছিল, যেটা কিন্তু কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, যেটা কিন্তু তোমাদের এই সংস্থার সাথেই কিন্তু গবেষণা করা হয়েছিল এবং এখানে একটা মৌ স্বাক্ষর করা হয়েছিল। তো এটা হয়েছিল 2019-এ, কারণ তখনকার কারেন্টের টপিক ছিল এটা, সুতরাং জিজ্ঞাসা করা হয়েছে। তো বুঝতেই পারছো কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোনটি আলোর প্রতিসরণের উদাহরণ নয় বলেছে। তো আলোর প্রতিসরণের উদাহরণ নয় কোনটা, যেটা বলেছে অস্তগামী, যে মানে অস্ত যাচ্ছে যে সূর্যের যে লাল রঙটা, সেটা যদিও আলোর প্রতিসরণ নয়, এটা আলোর বিচ্ছুরণের কারণে হয়ে থাকে। এবং এখানে কিন্তু দেখতে হবে আলোর প্রতিসরণ, অর্থাৎ প্রতিসরণের মাধ্যমে কোনগুলো হতে পারে। যেমন হচ্ছে আমরা যদি বলি যে যেমন মরুভূমিতে যেমন মরীচিকা দেখা যায়, তো এই ঘটনাটা কেন হচ্ছে, এটা হচ্ছে আলোর প্রতিসরণের একটা উদাহরণ, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পারি। এছাড়া যখন কোনো ডায়মন্ড যেমন জল করে, তো এটা কিসের কারণে হয়, এই যে আলোটা আসে, এটা হচ্ছে আলোর প্রতিসরণের মাধ্যমে আসে, ঠিক আছে। এবং বৃষ্টির পরে যেদিকে সূর্য থাকে ঠিক তার অপোজিটে কিন্তু রামধনু সৃষ্টি হয়, যেটা হচ্ছে একটা অশুদ্ধ বর্ণালী উদাহরণ, ঠিক আছে। তো এখানে কিন্তু যেটা সৃষ্টি হয় এটাও কিন্তু তোমাদের আলোর প্রতিসরণের মাধ্যমে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আছে, আর এখানে যে রামধনুটা সৃষ্টি হয় এটা হচ্ছে যে জলীয় বাষ্পটা রয়েছে, এটা কিন্তু এখানে এই প্রতিসরণের মাধ্যম হিসাবে কাজ করে। পরের প্রশ্ন আছে, নিচের মধ্যে কে 2018 সালের কমনওয়েলথ গেমস বক্সিংয়ে ভারতের জন্য স্বর্ণপদক জিতেছিল। তো ভারতের জন্য স্বর্ণপদক জিতেছিল যেটা হচ্ছে বিকাশ কৃষ্ণন। তো এখানে কিন্তু 2018 সালে কমনওয়েলথ গেমসের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, যেটা হয়েছিল কোথায়, গোল্ড কোস্ট অস্ট্রেলিয়াতে হয়েছিল, ঠিক আছে। তো এটা গোল্ড কোস্টে হয়েছিল। এবং 2022 সালেও কিন্তু হয়েছে, যেটা হয়েছিল কোথায়, বার্মিংহাম ইংল্যান্ডে হয়েছিল 2022-এর কমনওয়েলথ গেমস। কিন্তু জিজ্ঞাসা যেটা করা হবে 2026-এর আপকামিং 2026-এর যে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হচ্ছে, এটা কোথায় হতে চলেছে, যেটা কিন্তু গ্লাসগো স্কটল্যান্ডের গ্লাসগোতে হতে চলেছে 2026 সালের কমনওয়েলথ গেমস, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, জাতিসংঘ কোনটি টেকসই উন্নয়ন লক্ষ্য দায়িত্বশীল ব্যবহার এবং উৎপাদনের সাথে সম্পর্কিত, যেটা কিন্তু SDG 12। পরবর্তী প্রশ্ন আছে, কোন ভারতীয় উপগ্রহটি 2019 সালের গোড়ার দিকে ফ্রেঞ্চ গয়ানা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সেটি ভারতের 40তম যোগাযোগ উপগ্রহ ছিল, যেটা কিন্তু GSAT-31, ঠিক আছে। এটাও কিন্তু তখনকার কারেন্টের টপিক ছিল। পরবর্তী প্রশ্ন আছে, অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। মানুষের বৃদ্ধির জন্য যে হরমোন রয়েছে সেটা কোন গ্রন্থির মাধ্যমে নিঃসৃত হয়। তো এর আগেও বলেছিলাম মানুষের অগ্র মস্তিষ্কে রয়েছে, অবস্থান করছে পিটুইটারি গ্ল্যান্ড, যেটাকে আমরা প্রভু গ্রন্থি বলে থাকি। তো এই যে পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে, অর্থাৎ এটাকে আমরা মাস্টার গ্ল্যান্ডও বলা হয় বা প্রভু গ্রন্থি বলা হয়। এই যে পিটুইটারি গ্রন্থটা রয়েছে এর মাধ্যমেই কিন্তু এটা অবস্থান করছে অগ্র মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামক অংশে। তো এখান থেকে কিন্তু নিঃসৃত হয় যেটা হচ্ছে GH, অর্থাৎ গ্রোথ হরমোন, যার মাধ্যমে কিন্তু কারোর হাইট প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে, আবার কারোর অল্প পরিমাণে বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে। তো এটাই কিন্তু নির্ধারণ করে হাইটের জন্য। পরবর্তী প্রশ্ন আছে, সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে ভারতের সুপ্রিম কোর্টের মৌলিক অধিকার প্রয়োগের জন্য একটি রিট জারি করতে পারে। তো ভারতের সুপ্রিম কোর্ট আমরা আগেই দেখেছিলাম সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা হচ্ছে কনস্টিটিউশনাল রিমেডিস, যেটা আর্টিকেল নাম্বার 32-তে রয়েছে, যেটাকে কিন্তু ডক্টর BR আম্বেদকর সংবিধানের কি বলেছিলেন, হৃদয় এবং আত্মাও বলেছিলেন। এটা হচ্ছে 32 নম্বর আর্টিকেল। তার কারণ এটার মাধ্যমে কিন্তু কোনো রকম যদি মৌলিক অধিকার লঙ্ঘন করা হয় তাহলে কিন্তু ডাইরেক্ট আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি আর্টিকেল 32 এর মাধ্যমে। তো এটাই কিন্তু রিট জারি করার যেটা অনুমতি দিচ্ছে, যেটা কিন্তু সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বলবে যে হাইকোর্ট কত নম্বর আর্টিকেলের মাধ্যমে রিট জারি করে। পরবর্তী প্রশ্ন আছে, কোন ধরনের স্টোরেজ ডিভাইস হার্ড ডিস্ক, যেটা কিন্তু সেকেন্ডারি স্টোরেজ, যেটা হার্ড ডিস্ক। পরবর্তী প্রশ্ন রয়েছে, যেটা নিচের কোনটি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের শৈলী নয়, যেটা কিন্তু আলাপনা, যেটা কিন্তু নয়। পরবর্তী প্রশ্ন আছে, NaCl, যেটা কিন্তু লবণ, যেটা রয়েছে NH4Cl এর মিশ্রণকে আলাদা করার জন্য নিচের কোন পদ্ধতিটি ব্যবহার করা যেতে পারে। তো কোনটা ব্যবহার করা যেতে পারে, যেটা কিন্তু ঊর্ধ্বপতন। এই ঊর্ধ্বপতনটা কি, ঊর্ধ্বপতন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কিন্তু কোনো কঠিন পদার্থ ডাইরেক্ট তরলে পরিণত না হয়ে ডাইরেক্ট এটা গ্যাসে পরিণত হয়ে যায়। মানে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে কঠিন পদার্থ তরলে পরিণত হবে, তারপরে তো গ্যাসে পরিণত হবে, তা না হয়ে তরল থেকে ডাইরেক্ট গ্যাসে পরিণত হয়। এটাই হচ্ছে ঊর্ধ্বপতন একটা প্রক্রিয়া, ঠিক আছে, যেটাকে এটা ঊর্ধ্বপতন। তো এই পর্যন্ত আমাদের 40টা প্রশ্ন ছিল। পরবর্তী আমাদের 32 নম্বর শিফট নিয়ে আলোচনা হবে। অবশ্যই তোমরা যারা যারা দেখছিলে ক্লাসটি অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দিবে, সকলে সাবস্ক্রাইব করে রাখবে এখনও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। AIR একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এখানেও গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা পেয়ে যাবে।
আর তোমাদের কারোর যদি কোনো রকম এই সমস্ত পিডিএফের মধ্যে প্রয়োজন হয় অবশ্যই তোমরা দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য, এবং তোমরা 2025 সালে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, সেগুলো রেডি হচ্ছে তোমাদের। এবং এনটিপিসি 5000+ কোশ্চেন রয়েছে, এটা কিন্তু অবশ্যই তোমরা বাদ দেবে না, যেখান থেকেই হোক তোমরা কিন্তু এটা কমপ্লিট করে নেবে। আর এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু কমন আসছে 2024 এক্সামগুলোতে, অবশ্যই এনটিপিসি এবং গ্রুপ ডিতেও তোমরা পাবে। এবং তোমরা দেখে নেবে যেটা বায়োলজি কোশ্চেন পেপার এবং অন্যান্য সায়েন্সের কোশ্চেন পেপার, যেগুলো কিন্তু তোমাদের গ্রুপ ডি এক্সামের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে গ্রুপ ডি কিন্তু সায়েন্সের পোর্শন আছে আলাদাভাবে, সুতরাং এটা কিন্তু তোমাদের বাদ দেওয়া যাবে না। তো অবশ্যই যে কোনো এই সমস্ত পিডিএফের জন্য প্রয়োজন হলে তোমরা এই যে নাম্বার রয়েছে এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিঙ্ক, অবশ্যই সেখান থেকে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এছাড়া টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।